কেমন আছো তোমরা? হ্যালো, স্যার ভালো আলহামদুলিল্লাহ। ভালো আছি স্যার। আচ্ছা, তোমরা সবাই রেডি? এখন কি ক্লাস শুরু করতে পারি? ইয়েস স্যার। আচ্ছা, আসলে টিউটোরিয়াল ক্লাসে তেমন মানে সরাসরি এলে ভালো হতো, এখন তো সরাসরি তো না। আচ্ছা, আজকের টপিক হলো অ্যাকুট লিউকেমিয়া। ওকে, হ্যালো। জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে স্টার্ট করলাম। Basis of leukemia. Leukemia, malignant proliferation of hematopoietic stem cell. What is leukemia? Leukemia বলতে এক কথায় আমরা যেটা বুঝি সেটা হলো malignant proliferation of hematopoietic stem cell টা যে malignant proliferation এটাই। Leukemia, the commonest malignancy of the children. It's about 40% of the total childhood cancer. Other childhood cancer are neuroblastoma, hepatoblastoma, retinoblastoma, nephroblastoma, lymphoma, CNS tumor, and sarcoma. এর মধ্যে পরীক্ষাতে অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করে যে চাইল্ডহুড লিউকেমিয়া কি কি আছে, ভাইবা বোর্ডে বা যে কোনো জায়গায় জিজ্ঞেস করতে পারে, সেটা হলো চাইল্ডহুড লিউকেমিয়া কি কি আছে। এই প্রশ্নটা মানে আমাদের পেডিয়াট্রিক্স এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি কি লিউকেমিয়া আছে তার মধ্যে নেফ্রোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, এই কয়টাই মেন। তারপরে লিম্ফোমা, সিএনএস টিউমার, সার্কোমা এগুলো পরে। কিন্তু এই কথাটা বলতেই হবে যে নিউরোব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, নেফ্রোব্লাস্টোমা এই চারটা খুব গুরুত্বপূর্ণ, এই কথা বলতেই হবে। তারপর হোয়াট মে বি দি কজ অফ লিউকেমিয়া, লিউকেমিয়ার কজ কি কি। এই কজ গুলোর অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করে যে এক্সাক্ট কজ ইজ আননোন। আইডোজ রেডিয়েশন এক নম্বর, এটাই। দুই নম্বর এক্সপোজার টু কেমিক্যাল, যেমন বেনজিন, অ্যালকালিটিক এজেন্ট, সাইক্লোফসফামাইড, ভাইরাস, হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস। তাছাড়া আরো কিছু আছে, হেরিডিটি, জেনেটিক ইনফ্লুয়েন্স, ডাউন সিনড্রোম, ফ্রেজাইল এক্স সিনড্রোম, ataxia telangiectasia, Wiskot's Aldrich syndrome, non-random chromosome abnormality। এর মধ্যে মেন যে কথাটা বলতে হবে হাই রেডিয়েশন, এক্সপোজার টু কেমিক্যালস আর ভাইরাস। আর কিছু হেরিডিটি ডিজিজ আছে, তার মধ্যে ডাউন সিনড্রোম হলে সেটাতে এখন বেশি হওয়ার চান্স আছে, ফ্রেজাইল এক্স সিনড্রোম, ataxia telangiectasia, Wiskott Aldrich syndrome। এই সিনড্রোম গুলো তোমাদের অত গুরুত্বপূর্ণ না, জেনেটিক কিছু ইনফ্লুয়েন্স আছে, এটা ডাউন সিনড্রোম বললেই হবে। আর যেটা বলতে হবে মেনলি এটা হাই ডোজ রেডিয়েশন, এক্সপোজার টু কেমিক্যাল যে একটা বললে, যেমন বেনজিন, অ্যালকালিটিক এজেন্ট, সাইক্লোফসফামাইড, সাইটোটক্সিক ড্রাগ যেগুলো আছে সেগুলো। আর ভাইরাসের মধ্যে হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, এই কথাটা বলতে হবে। আর ক্লাসিফিকেশন অফ লিউকেমিয়া, লিউকেমিয়ার এটা অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। এটা হলো যে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, আমরা যেটা পেডিয়াট্রিক্সে আমরা ইয়ে করি সেটা হলো যে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন ও এফবি ক্লাসিফিকেশন। L1 classification, that is small lymphoblast with scanty cytoplasm or and absent or inclusive nuclei. L2 moderately abounded cytoplasm, irregular nuclei, one or more large nuclei. L3 large homogeneous lymphoblast, basophilic cytoplasm, round to oval nuclei। এগুলোতে অত স্পেসিফিক ভাবে কিছু বলা যাবে না, যে সাধারণত এফবি ক্লাসিফিকেশন L1, L2, L3 এই কথাটা বললেই হবে। তারপরে ক্লাসিফিকেশন আছে সাইটোকেমিস্ট্রি, যদি সাইটোকেমিস্ট্রি করা হয়, সাইটোকেমিস্ট্রি যে ক্লাসিফিকেশন আর পিরিয়ডিক অ্যাসিড স্ক্রিপ্ট, মানে পাস পজিটিভ হলে ALL, অ্যাকুট লিউকোমিয়া, আর সুদান ব্ল্যাক এন্ড মাইলোপারঅক্সিডেজ টেস্ট, এই দুইটা টেস্ট, সুদান ব্ল্যাক টেস্ট আর মাইলোপারঅক্সিডেজ টেস্ট, এই দুইটা পজিটিভ হলো অ্যাকুট মাইলোপ্লাস্টিক লিউকেমিয়া। এটা ডিফারেন্সিয়েট করার জন্য যে অ্যাকুট লিউকেমিয়া থেকে সরি অ্যাকুট লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া থেকে মাইলয়েড লিউকেমিয়া কিভাবে আমরা মানে সেপারেট করব, ডিফারেন্সিয়েট করব, সেটাই দুইটা টেস্ট সাইটোকেমিস্ট্রি করলে বলা যাবে যে পিরিয়ডিক অ্যাসিড স্ক্রিপ্ট হলো পজিটিভ ইন ALL and Sudan black and myeloperoxidase test positive in AML.
Immunophenotyping or flow cytometry, B cell marker CD19, CD20, T cell marker CD5, CD7, common marker for all, and ALL and AML CD10, AML marker CD13 and CD33. Immunological classification: early pre-B cell in ALL, pre-B cell ALL, B cell ALL and T cell. এর মধ্যে সবচেয়ে খারাপ হলো টি সেল। সাইটোজেনেটিক্স এর মধ্যে যে ক্লাসিফিকেশন আছে, সিডো ডিপ্লয়েড 46 ক্রোমোজোম উইথ স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, যেমন ডাউন সিনড্রোম, যেগুলো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকে, হাইপার ডিপ্লয়েডি and hyperdiploidy type 1 type 2, এটা যদি 47 to 50 ক্রোমোজোম যদি থাকে আর অথবা 50 মোর ক্রোমোজোম থাকে, তাহলে সেই ক্ষেত্রে এক ধরনের হয়। মানে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে আসে নন স্পেসিফিক কিছু সিম্পটম, এগুলো সব পেশেন্টেরই থাকে। নন স্পেসিফিক সিম্পটমের মধ্যে যে অ্যাকুট লিউকেমিয়ার যে পেশেন্টগুলো থাকে, তারপর প্রোফাউন্ড লস অফ এপিটাইট, মানে এপিটাইট থাকে না, লেথার্জি, ইরিটেবল, পেন ইন ডিফারেন্ট পার্ট অফ দি বডি। এই কয়টা কথা সাধারণত রোগী আসে বলে যে প্রোফাউন্ড উইকনেস, লস অফ এপিটাইট, লেথার্জি, ইরিটেবল, পেন ইন ডিফারেন্ট পার্ট অফ দি বডি। আর স্পেসিফিক সিম্পটমের মধ্যে ফিভার, progressive pallor, bleeding from gum, epistaxis, petechiae purpura, ecchymosis, etc. স্পেসিফিক সিম্পটমের মধ্যে যে ফিভারটা হয়, ফিভার কেন হয়? ফিভার হয় হলো সাধারণত ডাব্লিউবিসি কাউন্ট, ডাব্লিউবিসি সিরিজটা ডিপ্রেসড হয়ে যায়, লিউকোসাইট, নিউট্রোফিল, ইসোনোফিল, বেসোফিল, এই কাউন্টটা একবারে ডিপ্রেসড হয়ে যায়, হওয়ার কারণে বডির যে ডিফেন্স মেকানিজম, সেই মেকানিজমটা একেবারে ডাউন হয়ে যায়। এই কারণে সাধারণত ফিভার হয়। ফিভার হওয়ার আরেকটা কারণ আছে, সাধারণত লিউকেমিক সেলগুলো সাইটোকাইন রিলিজ করে, সাইটোকাইন রিলিজের কারণে সাধারণত ফিভার হয়। যদি জিজ্ঞেস করে ফিভার কেন হয় এই অ্যাকুট লিউকেমিয়া পেশেন্টের, সেই ক্ষেত্রে আমরা ফিভারের কারণ হলো একটা যে ডাব্লিউবিসি মানে বডির প্রোটেক্টিভ যে মেকানিজম সেটা ডিপ্রেসড হয়ে যায়, দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়। আর আরেকটা কারণ হলো যে সাধারণত লিউকেমিক সেলগুলো সাইটোকাইন রিলিজ করে। আর প্রোগ্রেসিভ প্যালর কেন হয়? প্রোগ্রেসিভ প্যালর হওয়ার কারণ হলো যে সাধারণত আরবিসি সিরিজ, আরবিসি বোন ম্যারোতে যে সিরিজ তৈরি হয় সেটা সাধারণত ডিপ্রেসড হয়। ব্লিডিং কেন হয়? প্লেটলেট কাউন্ট কমে যায়, প্লেটলেট কাউন্ট কমার কারণে সাধারণত ব্লিডিং হয়, গাম ব্লিডিং হয়, এপিস্টেক্সিস, পেটিগিন, পারপুরা, একাইমোসিস, এগুলো হয়। তো এটা হলো অ্যাকুট লিউকেমিয়াতে বোন ম্যারো টোটালি ডিপ্রেসড হয়ে যায়। ডিপ্রেসড হওয়ার কারণে আরবিসি, ইরিথ্রোপয়েসিস, লিউকোপয়েসিস এবং মেগাকারোপয়েসিস 3 সিরিজে ডিপ্রেসড হয়ে যায়। এই কারণে সাধারণত প্যানসাইটোপেনিয়া হয়। Other sometimes patient may present with convulsion, headache, vomiting, cranial nerve palsy. এটা সাধারণত যদি কোনো লিউকেমিক সেল সিএনএস ইনভলভ করে সেই ক্ষেত্রে সাধারণত এই সমস্যাগুলো ফেস করে। প্রবলেম অফ ভিশন, যদি লিউকেমিক সেল ইনফিল্ট্রেট যদি হয়, আয়ের পিছনের দিকে যদি ইনফিল্ট্রেট হয় সেই ক্ষেত্রে সাধারণত আই ভিশন প্রবলেম দেখা দেয়। রেসপিরেটরি ডিস্ট্রেস, এটা রেসপিরেটরি ডিস্ট্রেস সাধারণত সুপিরিয়র ভেনা কাভা সিনড্রোম, টি সেল বা বি সেল লিউকেমিয়া যদি হয় সেই ক্ষেত্রে সাধারণত মিডস্টেরাল মাস হয়, মিডস্টেরাল মাস হলে সেখানে কম্প্রেস করে এবং সুপিরিয়র ভেনা কাভা সিনড্রোম হয়। সুপিরিয়র ভেনা কাভা সিনড্রোমের মধ্যে আছে তোমার এটা কফ হবে, আপার সেগমেন্ট সোয়েলিং হবে, কাশি হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। এটাই সাধারণত সুপিরিয়র ভেনা কাভা সিনড্রোম অ্যাপিয়ার করে। And physical examination যদি পেশেন্টে করা হয় তাহলে sick looking, irritable, febrile, raised body temperature, pallor, ওগুলো আসে, gum bleeding, purpura, হেপাটোমেগালি, স্প্লিনোমেগালি। সাধারণত লিউকেমিক সেলগুলো এখানে আসে এবং ব্রেকডাউন বেশি হয় আরবিসি, ডাব্লিউবিসি সবগুলো। এই কারণে সাধারণত হাইপার অ্যাক্টিভিটির কারণে হেপাটোমেগালি, স্প্লিনোমেগালি হয়। ইনফেকশন এনিহোয়ার ইন দি বডি, কারণ বডি ডিফেন্স অনেকটা কমে যায়, লিম্ফোডেনেপ্যাথি থাকে, বডি টেন্ডারনেস থাকে, টেস্টিকুলার সোয়েলিং থাকে। এই কতগুলো কয়েকটা পয়েন্টস অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে অন এক্সামিনেশন আমরা পেশেন্টের সাধারণত
ব্লাডের যে তিন সিরিজের যে প্রবলেম গুলো, যেমন প্রোগ্রেসিভ প্যালর, রেইজ ইন টেম্পারেচার, ডাব্লিউবিসির কারণে, পিটিকি, পারপুরা, ব্লিডিং, গাম ব্লিডিং, এগুলো হয় সাধারণত প্লেটলেটের কারণে। আর হেপাটোস্প্লেনোমেগালি, স্প্লেনোমেগালি থাকে, ইনফেকশন থাকে যে কোনো কারণেই, লিম্ফোডেনোপ্যাথি থাকে, বডি টেন্ডারনেস আর টেস্টিকুলার সোয়েলিং থাকে। ইনভেস্টিগেশন, ফর ইনভেস্টিগেশন এটা সাধারণত ডাব্লিউবিসি উইথ সিবিসি উইথ পিবিএম। এটা টোটাল কাউন্ট সাধারণত নরমাল থাকতে পারে, ইনক্রিজ থাকতে পারে এবং ডিক্রিজও থাকতে পারে। এটা নরমাল থাকে কখন? ডাব্লিউবিসি সাধারণত নরমালও থাকতে পারে, ইনক্রিজও থাকতে পারে, ডিক্রিজও থাকতে পারে। যদি সাবলিউকেমিক লিউকেমিয়া হয় সেক্ষেত্রে নরমালও থাকতে পারে, ডিক্রিজও থাকতে পারে। নিউট্রোফিল কাউন্ট ডিক্রিজ থাকে, লিম্ফোসাইট কাউন্ট ইনক্রিজ থাকে, পেরিফেরাল ব্লাড ফিল্মে এটিপিক্যাল সেল থাকে। এটা 5% লিম্ফোব্লাস্ট অর মাইলোব্লাস্ট থাকতে পারে। যদি পেরিফেরাল ব্লাড ফিল্ম করা হয়, টোটাল কাউন্ট বাড়তেও পারে, কমতেও পারে, অথবা নরমাল থাকতে পারে। কিন্তু এখানে এটিপিক্যাল সেল যেটা আছে পিভিএফ এ, এটিপিক্যাল সেল মোর দ্যান 5% থাকতে হবে। এটা সাধারণত মোর দ্যান 5%, 5% না বললে হবে না। এবার আসি যে বোন ম্যারো যদি স্টাডি করা হয়, মরফোলজিক্যালি যদি স্টাডি করি, সেই ক্ষেত্রে সেলুলারিটি দেখবে ইনক্রিজ, মাইলয়েড ইউরেথ্রয়েড রেশিও ইনক্রিজ, গ্রানুলোপোয়েসিস ডিপ্রেসড, লিম্ফোসাইট কাউন্ট ইনক্রিজ করবে, কারণ লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া হলে থ্রম্বোসাইট কাউন্ট ডিপ্রেসড হবে, কারণ বোন ম্যারো ডিপ্রেশন হবে। এটিপিক্যাল সেল, ব্লাড সেল, এটা সাধারণত মাইলোমাস অথবা লিউকোপ্লাস্ট, মাইলোমাস অথবা লিউকোপ্লাস্ট থাকতে পারে। এটা সাধারণত 25%, কোনো কোনো বই, কোনো কোনো 30%, কিন্তু আমরা সাধারণত 25% এর বেশি যদি বোন ম্যারোতে এটিপিক্যাল সেল পাওয়া যায়, ব্লাড সেল পাওয়া যায়, তাহলে সেটা আমরা বলবো যে লিউকেমিয়া। আবার ওইভাবে আমরা যে ক্লাসিফিকেশন আছে সাইটোকেমিস্ট্রি যদি করি, এখানে সাইটোকেমিস্ট্রিতে মানে যদি করা হয়, তাহলে সাইটোকেমিস্ট্রিতে কি পাওয়া যাবে? 5 স্টেজ যদি করা হয় তাহলে এরা পজিটিভ আসবে। আর যদি মাইলোব্লাস্ট হয় সেই ক্ষেত্রে সাধারণ সুদান ব্ল্যাক এবং মাইলোপরঅক্সিডেজ টেস্ট পজিটিভ হবে। ইমিউনোফিনোটাইপিং করা যাবে, ইমিউনোলজিক্যাল টেস্ট করা যাবে, সাইটোজেনেটিক টেস্ট করা যাবে। এটা সাধারণত বোন ম্যারো ফাইন্ডিং জিজ্ঞেস করে, সেই বোন ম্যারো ফাইন্ডিং এখানে যেটা বলতে হবে, সেলুলারিটি ইনক্রিজ, মাইলয়েড ইউরেথ্রয়েড রেশিও ইনক্রিজ। কেন? ইউরেথ্রয়েড যা আছে ঠিক আছে, কিন্তু মাইলয়েড সিরিজটা বাড়তেছে, এই জন্য মাইলয়েড ইউরেথ্রয়েড রেশিও ইনক্রিজ, গ্রানুলোপোয়েস ডিক্রিজ, ইরিথ্রোপোয়েসিস ডিপ্রেসড, লিম্ফোসাইট বা লিউকোপোয়েসিস ইনক্রিজ করবে, থ্রম্বোসাইটোসিস ডিপ্রেসড, এটিপিক্যাল সেল থাকবে। আদার ইনভেস্টিগেশন, এক্স-রে টেস্ট, হাইলার লিম্ফোনোডেনপ্যাথি অর মিডিস্টাইনাল মাস পাওয়া যাবে। স্যার, জি হ্যালো, লিম্ফোসাইট বাড়বে কেন স্যার বোন মেরুতে? লিম্ফোসাইটস, এটিপিক্যাল লিম্ফোসাইট যেগুলা, লিম্ফোব্লাস্ট বাড়বে। সরি, এখানে লিম্ফোসাইট কাউন্ট, এটিপিক্যাল লিম্ফোসাইট যেগুলো আছে সেই কাউন্ট গুলো বাড়বে। এটিপিক্যাল, এটা সরি, এটা লিম্ফোসাইট পুরোটা না, লিম্ফোসাইটের সিরিজ যেটা আছে সেটা বাড়বে। ঠিক আছে? যদি লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া হয় তাহলে এটা তো লিম্ফোসাইটের প্রবলেম। এটা কিন্তু নিউট্রোফিল, তারপরে বেসোফিল, ইসোনোফিল, এখানে কোনো প্রবলেম নাই, প্রবলেম হলে লিম্ফোসাইটে। তো সেই ক্ষেত্রে লিম্ফোসাইট এটিপিক্যাল, এটা বোন ম্যারোতে এটা তো নাই, কিন্তু পেরিফেরাল সিরিজে এটা বাড়বে। ঠিক আছে? এটা এটা আসলে একটা ভুল আছে এখানে, বুঝছি। লিম্ফোসাইটটা এখানে ইনক্রিজ করবে না, বোন ম্যারোতে লিম্ফোসাইটের কোনো ইয়ে নাই। এখানে সাধারণত এখানে যে লিউকোপোয়েসিস ইনক্রিজ করবে, লিউকোপোয়েসিস, কিন্তু মাইলয়েড ইউরেথ্রয়েড রেশিও ইনক্রিজ করবে, গ্রানুলোপোয়েসিস ডিপ্রেসড হবে, আর লিউকোপোয়েসিস ইনক্রিজ করবে। ঠিক আছে? আচ্ছা, এক্স আরো যে টেস্ট আছে, ইলেকট্রোলাইট, সিরাম ক্যালসিয়াম, এলডিএইচ, ফসফেট, ইউরিক অ্যাসিড, সিরাম সিএসএফ স্টাডি টু সি দি অ্যানি ম্যালিগন্যান্ট সেল ইন সিআরএস, এইচবিএস এজি, এগুলো সাধারণত ট্রিটমেন্ট দেওয়ার পারপাসে এগুলো সাধারণত টেস্ট করা হয় যে আরো কোনো কমপ্লিকেশন আছে কিনা। এসজিপিটি, সিরাম ক্রিয়েটিন, মেবি রেজিন, ইউরিক অ্যাসিড নেফ্রোপ্যাথি।
হাউ টু ম্যানেজ দি লিউকেমিয়া পেশেন্ট, কিভাবে ম্যানেজ করব। এটা প্রথমে যেটা আমরা আসি হলো যে কাউন্সিলিং অফ দি পেশেন্ট অ্যাবাউট দি নেচার এন্ড ফিচার অফ দি ডিজিজ। আমি প্রথমে বলছিলাম যে কাউন্সিলিংটা খুব গুরুত্বপূর্ণ। কাউন্সিলিং হচ্ছে একটা পার্ট, অ্যাকুরেট ডায়াগনোসিস, ইটস অ্যাভেলেবল ট্রিটমেন্ট অপশন, এর প্রগনোসিস এন্ড কমপ্লিকেশন। এই কয়টা চারটা এদিকে বলতে হবে। এটা কাউন্সিলিং এর ক্ষেত্রে ওইভাবে বলতে হবে যে নেচারটা কি ডিজিজ এর ফিউচার কি হবে। আর এটা হলো কাউন্সিলিং এর পার্ট। কাউন্সিলিং এর পরে আমরা আসি হলো সাপোর্টিভ থেরাপি কি দিব। সাসেস এটা যে নিউট্রোপেনিক ডায়েট। নিউট্রোপেনিক ডায়েটটা কি? এটা হোমমেড ফ্রেশ ফুড এবং যেগুলো ফলের মানে কভারটা মোটা সেটা দিতে হবে। থিন কভারের কোনো ফুড এই পেশেন্টদেরকে দিতে হবে না, দেওয়া যাবে না। এবং এটাতে ব্যারিয়ার নার্সিং রাখা লাগবে। ব্যারিয়ার নার্সিং মানে এখানে সাধারণত সব ধরনের যাতায়াত রেস্ট্রিক্টেড করতে হবে। এবং হাইড্রেশন অ্যালকালাইজেশন। হাইড্রেশন কিভাবে করো? হাইড্রেশন সাধারণত আমরা করি যেটা যে 2 to 2.5 লিটার পার মিটার স্কয়ার বডি সারফেস এরিয়া অনুসারে আমরা ফ্লুইড দিই। সাধারণত কেমো দেওয়ার পূর্বে হাইড্রেশন করতে হয়। হাইড্রেশন কেন করতে হয়? সাধারণত রোগীর অনেকগুলো সেল থাকে, লিউকেমিক সেল অনেক থাকে। লিউকেমিক সেলের বার্ক কমানোর জন্য, হিমো কনসেন্ট্রেশন কমানোর জন্য সাধারণত হাইড্রেশন দরকার, না হলে রোগীর থ্রম্বোসিস ডেভেলপ করবে। এই জন্য সাধারণত হাইড্রেশন করতে হয়। হাইড্রেশন করার জন্য 2.2 to 3 লিটার মানে ফ্লুইডটা দিতে হয় আর কি। এটা সাধারণত নর্মাল স্যালাইন দিয়ে যেতে পারে বা 5% ডিএলএস দেওয়া যেতে পারে। এটা হলো হাইড্রেশন। আর অ্যালকালাইজেশন কেন করতে হয়? অ্যালকালাইজেশনের কারণ হলো যে অনেকগুলো লিউকেমিক সেল যখন ডিস্ট্রাকশন হবে সেখানে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হবে। ইউরিক অ্যাসিডের কারণে সাধারণত নেফ্রোপ্যাথি হবে। ইউরিক অ্যাসিড নেফ্রোপ্যাথি অ্যাভয়েড করার জন্য সাধারণত আমরা অ্যালকালাইজেশন করি। অ্যালকালাইজেশন করি আমরা সাধারণত সোডি বাই কার্ব দিয়ে 25 ml, একটা সোডি বাই কার্বের 25 ml সোডি বাই কার্ব থাকে। তো সোডি বাই কার্ব 25 ml 500 ml স্যালাইনের মধ্যে দেওয়া হয়। এটা ডেইলি দেওয়া হয় 2 to 3 days। এটা হলো অ্যালকালাইজেশন। আর ইউরিক অ্যাসিড নেফ্রোপ্যাথি কমানোর জন্য সেই ক্ষেত্রে কি করতে হয়? ইউরিক অ্যাসিড ক্লিয়ারেন্স বাড়ানোর জন্য সাধারণত অ্যালোপ্রিনোরল দিতে হয়। এটা 100 মিলিগ্রাম পার কেজি পার এই ডোজ, এইটা অনলি দিতে হয় অ্যালোপ্রিনোরল। তারপরে দিতে হয় ব্লাড এন্ড ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড প্রোডাক্ট যেগুলো দিতে হয়। সাধারণত এটা হলো যদি অ্যানিমিয়া থাকে অ্যানিমিয়া কারেকশনের জন্য ব্লাড দিতে হয়। যদি থ্রোম্বোসাইটোপেনিয়া থাকে থ্রোম্বোসাইটোপেনিয়া কভার করার জন্য ফ্রেশ ব্লাড দেওয়া হয়। ডাব্লিউবিসি যদি খুব কমে যায় থাকে সেই ক্ষেত্রে ডাব্লিউবিসি দেওয়া হয়। এটা ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়। আর অ্যান্টিবায়োটিকটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হয়। সাধারণত গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ কভার করে সাধারণত অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়। এটা হলো সাপোর্টিভ ট্রিটমেন্ট। এটা হলো যে সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে নিউট্রোপেনিক ডায়েট, ব্যারিয়ার নার্সিং, হাইড্রেশন অ্যালকালাইজেশন, ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্ট সাপ্লিমেন্টেশন, অ্যান্টিবায়োটিক। তারপর ম্যানেজের লিউকেমিয়া পেশেন্টের মধ্যে যেমন আসে প্রোটোকল বেস কেমোথেরাপি। প্রোটোকল বেস কেমোথেরাপির মধ্যে রিমিশন ইন্ডাকশন, ইন্টেন্সিফিকেশন, সিএনএস ডিরেক্টেড থেরাপি আর মেইনটেনেন্স থেরাপি। এই কয়টা হেডিং এ বললে হয়। যে যখন আমরা বলবো যে একটা লিউকেমিয়া পেশেন্ট ম্যানেজ করবো কি করে, তাহলে আমরা সাধারণত কাউন্সিলিং, তারপরে আসে সাপোর্টিভ থেরাপি, ব্যারিয়ার নার্সিং, নিউট্রোপেনিক ডায়েট, হাইড্রেশন অ্যালকালাইজেশন, তারপরে ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্ট, তারপরে আসি হলো অ্যান্টিবায়োটিক্স, তারপরে আসে প্রোটোকল বেস কেমোথেরাপি। এর মধ্যে রিমিশন ইন্ডাকশন এই কয়টা পয়েন্ট বলতে হবে। রিমিশন ইন্ডাকশন, ইন্টেন্সিফিকেশন এটা আর্লি এন্ড লেট, সিএনএস ডিরেক্টেড থেরাপি অর্থাৎ টিআইটি, ট্রিপল ইন্টারথিকাল থেরাপি আর মেইনটেনেন্স থেরাপি। আর শেষে যেটা আসে কনফার্মেটিভ ইয়াতে সেটা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এই কয়টা পয়েন্ট সুন্দরভাবে বলতে হবে। ম্যানেজ করতে বললে এই কয়টা কথা বলতে হবে। আর এই রিমিশন ইন্ডাকশন, ইন্টেন্সিফিকেশন, আর্লি এন্ড লেট, সিএনএস ডিরেক্টেড থেরাপি, মেইনটেনেন্স থেরাপি। এখন কি কি ড্রাগ ইউজ করা হয়?
যদি জিজ্ঞেস করে যে রিভিশন ইন্ডাকশনে কি কি ড্রাগ ইউজ করা হয়, এখানে ইউজ করা হয় ভিনক্রিস্টিন, তারপরে এল অ্যাসপারজিনেট, তারপরে টিআইটি তে দেওয়া হয় সাইটারাবিন, মিথোট্রেক্সেট আর হাইড্রোকোর্টিসন, আর 6 মার্কাপটোপিউরিন। এই সাধারণত রিভিশন ইন্ডাকশনে দেওয়া হয়, রিভিশন ইন্ডাকশন। তারপরে আছে ইন্টেন্সিফিকেশন। ইন্টেন্সিফিকেশন ওই ড্রাগগুলো সাধারণত আর্লি এবং লেটে খুব হাই ডোজে দেওয়া হয়। আর সিএনএস ডিরেক্টর থেরাপি যেটা টিআইটি, ট্রিপল ইন্টারথেকাল থেরাপি, 3টা ড্রাগ দেওয়া হয় এগুলো। 3টা ড্রাগের মধ্যে একটা হলো মেথোট্রেক্সেট, সাইটারাবিন আর হাইড্রোকর্টিসন, এটা হলো টিআইটি। আর মেইনটেনেন্স থেরাপির মধ্যে সাধারণত দেওয়া হয় 6 মার্কাপটোপিউরিন, মেথোট্রেক্সেট, কোট্রাইমক্সিজল। এটা সাধারণত মানে 2 বছর থেকে 3 বছর পর্যন্ত এই ট্রিটমেন্টটা দিতে হয়, মেইনটেনেন্স থেরাপি। আর শেষে যা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। ঠিক আছে? এই কথা, এই ম্যানেজ, এই কথাটা কিন্তু পরীক্ষা তোমাদের আসবে। একটা কোশ্চেন ব্যাংক আছে, সেখানে এই কথা লেখা আছে, হাউ টু ম্যানেজ এ লিউকেমিয়া পেশেন্ট। লিউকেমিয়া পেশেন্টের এই কয়টা পয়েন্ট বলতে হবে, যে কাউন্সেলিং করবা, সাপোর্টিভ থেরাপি কি দিবা, তারপরে কেমোথেরাপি কিভাবে, আর বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। যদি এই সব ট্রিটমেন্ট দেওয়া হয়, প্রোটোকল বেস কেমোথেরাপি সব মিলে, আসলে একটা পেশেন্টের অ্যাকুট লিউকেমিয়া পেশেন্টের সার্ভাইভাল রেট মোর দ্যান 5 ইয়ার্স 80%, অনেক 80 to 90% বলা আছে। এখন অ্যাকুট মাইলয়েড লিউকেমিয়া, এটা অ্যাকুট মাইলয়েড লিউকেমিয়া সাধারণত অনেক জিজ্ঞেস করে যে অ্যাকুট মাইলয়েড লিউকেমিয়া আর অ্যাকুট লিম্ফোমাসিক লিউকেমিয়ার মধ্যে ডিফারেন্স করবা কি করে। আমাদের খুব একটা বেশি ইয়া নাই, একটা স্লাইড দিছি, একটা স্লাইডের মধ্যে অনেক কথাবার্তা আছে। সাধারণত অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া more aggressive and has high tendency to infiltrate into the different organ. এই সেলগুলো ডিফারেন্ট অর্গানে ইনফিলট্রেট হয়। Bony pain and tenderness are more severe than ALM. In addition, patient may present with এই কয়টা কথা বলতে হবে: gingival hypertrophy, parotid swelling, proptosis, intestinal mass with pressure syndrome, যেখানে সুপার ভেনাকাভা সিনড্রোম, ক্লোরোমা, hyperleukocytosis syndrome, লিউকেমিয়া অ্যাকিউটিস। এই কয়টা যদি থাকে তাহলে আমরা সেটা বলবো অ্যাকুট মাইলয়েড লিউকেমিয়া। এটা কি হবে, এটা বডি টেন্ডারনেসটা সিভিয়ার হবে, বডি পেন থাকবে, এর অ্যাডিশন যে জিঞ্জিভাল হাইপারট্রফি যদি থাকে, প্যারাটাইড সোয়েলিং থাকে, প্রোপ্টোসিস। প্রোপ্টোসিস কেন হবে, যদি লিউকেমিক সেল পোস্টেরিয়র আইয়ে যদি ডিপোজিশন হয়, মিডিস্টাল সেল, লিউকেমিক সেলগুলো। আর মিডিস্টাল মাস যদি সুপার ভেনাকাম সিনড্রোম, যদি থোরাক্সে কোনো মিডিস্টাল মাস থাকে, সেই ক্ষেত্রে সাধারণত প্রেসার সিমটম হবে, সুপার ভেনাকাম অবস্ট্রাকশন হবে, সেটাকে বলা হয় সুপার ভেনাকাম সিনড্রোম। এবং ক্লোরোমা, হাইপার লিউকোসাইটোসিস, যদি কাউন্ট যদি মোর দ্যান 50,000 এর বেশি হয় সেই ক্ষেত্রে। আর লিউকেমিয়া কিউটিস, লিউকেমিয়া কিউটিস মানে লিউকেমিয়া সেল ইন দি স্কিন, সেটা লিউকেমিয়া কিউটিস। and a good prognostic sign of for ALL, সেক্স ফিমেল হওয়া লাগবে, এজ 1 to 10 ইয়ার্স এর মধ্যে হতে হবে, ইনিশিয়াল WBC কাউন্ট লেস দ্যান 50,000 কিউবিক মিলিমিটার অফ ব্লাড, L1 মরফোলজি, রেসপন্স টু থেরাপি। এই কটা হলো গুড প্রগনোস্টিক সাইন। এই কটা যদি থাকে, যদি ALL যদি ডেভেলপ করে 1 থেকে 10 বছরের মধ্যে, WBC কাউন্ট ইনিশিয়ালি 50,000 এর নিচে থাকা লাগবে, রেসপন্স টু থেরাপি, এই ফিমেল সেক্স, এগুলা হলো সাধারণত গুড প্রগনোস্টিক সাইন। আর ব্যাড প্রগনোস্টিক সাইনের মধ্যে আসে সেক্স মেল,
Hello? Hello?
So, hello? 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 Yes, sir. হ্যাঁ, আসলে ইন্টারনেটের প্রবলেম দেখা দিচ্ছিল এখানে আবার এই কারণে সমস্যা হয়ে গেছে। তো তোমরা স্লাইড কোন পর্যন্ত পাইছো? ব্যাড প্রগনোস্টিক সাইন এটা এটা কি বলছি? হ্যালো? ব্যাড প্রগনোস্টিক সাইন ফর এলএল এটা বলছি, তোমরা পাইছো এই স্লাইড? জি স্যার। আচ্ছা। Laboratory finding initial WBC count more than 50,000, T cell lineage, hyperdiploidy, and transformation. After treatment, delayed in response to therapy. এটা হলো সাধারণত ব্যাড প্রগনোস্টিক সাইন। এখন লিউকেমিয়া অ্যাজ এ হোল মোটামুটি এটাই। তোমাদের যেটা দরকার হলো সেটা প্রথমে আসি আবার। এটা এখন লিউকেমিয়ার কি কি চাইল্ডহুড লিউকেমিয়া আছে সেই কটা এখন নিউরোব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, নেফ্রোব্লাস্টোমা, লিম্ফোমা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ইটিওলজিটা তোমরা ভালো করে এই কটা দেখবা। এটা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন খুব একটা দরকার নাই। এখানে যেটা দরকার লাগে এটা হলো যে এই স্লাইডটা সাইটোকেমিস্ট্রিতে সাধারণত পিরিয়ডিক অ্যাসিড স্কিপ টেস্ট এটা পজিটিভ আসে এলএল, সুদান ব্ল্যাক এন্ড মাইলোপারঅক্সিডেজ টেস্ট পজিটিভ ইন এএমএল, এটা নেগেটিভ। পিরিয়ডিক অ্যাসিড স্কিপ টেস্ট সাধারণত এএমএল এ নেগেটিভ, এএলএল এ পজিটিভ। আর সুদান ব্ল্যাক এন্ড মাইলোপারঅক্সিডেজ টেস্ট এএলএল এ নেগেটিভ আর এএমএল এ পজিটিভ। এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ। আর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন তো তোমরা জানো, এখানে যে ফিভার কেন হয়, প্রোগ্রেসিভ প্যালোর কেন হয়, ব্লিডিং কেন হয়, এটা কিন্তু জানা দরকার। ফিভারের কারণ তো বলছি, আদার ফিচার কি কি থাকে এগুলো। হেপাটোমেগালি, স্প্লিনোমেগালি কেন হয়, বডি টেন্ডারনেস কেন হয়, তোমরা জানো বডি টেন্ডারনেস কেন হয়? হ্যালো 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 স্টুডেন্ট, জি স্যার। হ্যাঁ, বডি টেন্ডারনেস কেন হয়? বডি টেন্ডারনেস কেন হয় এখন লিউকেমিয়াতে? এগুলো লিম্ফোডেনেপ্যাথি, টেস্টিকুলার সোয়েলিং এর সাথে লিউকোমিক সেল প্রলিফারেশন হয়। আর বোন ম্যারোতে কি কারণে সাধারণত টেন্ডারনেস হয়? সাধারণত লিউকোমিক সেল বোন ম্যারোতে ডিপোজিট হয়। ডিপোজিট হলে সেখানে সাধারণত যে হেবারশন সিস্টেম আছে সেই সিস্টেমটা পুরোপুরি ডিসরাপ্টেড হয়। এই কারণে সাথে বডি টেন্ডারনেস হয়। এটা তো ফর ডায়াগনোসিস এই স্লাইডটা দরকার। এটা আমরা যেটা বলবো মরফোলজিক্যালি, এই যে বোন ম্যারোতে যেটা আমরা দেখবো, পেরিফেরাল ব্লাড ফিল্মে সাধারণত 5% এর বেশি লিম্ফোব্লাস্ট ও মাইলোব্লাস্ট থাকবে। আর বোন ম্যারোতে 25% এর বেশি মাইলোব্লাস্ট অথবা এডিপিক্যাল সেল থাকবে, মাইলোব্লাস্ট অথবা লিম্ফোব্লাস্ট থাকবে। আর সেলুলারিটি ইনক্রিজ, মাইলয়েড ইউরোথ্রাইড রেশিও ইনক্রিজ, গ্রানুলোপ্রাইস ডিপ্রেস, এরিথ্রোপোয়েসিস ডিপ্রেস, থ্রম্বোসোপোয়েসিস ডিপ্রেস। আর অনেক ক্ষেত্রে বলা থাকে যে লিউকোপোয়েসিস মাঝে মাঝে বলা হয় ইনক্রিজ থাকে। এই কথাটা কয়টা কথা বললে হবে? আর এগুলো তো আদার ইনভেস্টিগেশন, এগুলো জাস্ট ট্রিটমেন্ট দেওয়ার পারপাসে যখন আমরা কেমোথেরাপি স্টার্ট করবো তার আগে এগুলো দেখে নিতে হবে। দেখার উদ্দেশ্য হচ্ছে সেটা হলো যে এগুলা অনেকগুলা এই যে ইলেকট্রোলাইট গুলো অনেক ক্ষেত্রে এলোমেলো হয়ে যায় লিউকেমিক পেশেন্টের ক্ষেত্রে। এই জন্য ইলেকট্রোলাইট এবং ক্যালসিয়াম ফসফেট এগুলো দেখতে হয়। তাহলে ঠিক আছে, এইটুকুই আমার এই দুইটা ক্লাস ছিল। একটা হলো কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম আর হলো অ্যাকুট লিউকেমিয়া। তোমাদের পরীক্ষা কবে? হ্যালো
হ্যালো হ্যালো 27 তারিখ। মানে তোমরা মানে 27 তারিখ কোন মাসের? এই মাসে? জি স্যার। তোমাদের ক্রপ কবে? এপ্রিল মের দিকে। আচ্ছা। তো ঠিক আছে, আর কোন প্রবলেম কথা আছে জিজ্ঞেস করবো? তোমারই আছে কোনো? হ্যালো জি না স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ক্লোজ। Yes, sir. Of course, sir.